আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউসে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। জার্মান দার্শনিক আর্থার শোপেনহাওয়ার একদা বলেছিলেন, জাতির গর্ব হচ্ছে সবচেয়ে সস্তা গর্ব। বাস্তবতা হচ্ছে, মানুষের মধ্যে যখন সত্যিকারের মেধার এবং সফলভাবে কোনো কিছু সম্পন্ন যোগ্যতার ঘাটতি থাকে, তখন তারা ব্যক্তিগত গর্বকে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র ইত্যাদি বাইরের জিনিসের সাথে যুক্ত করে নিজেদের অবস্থানকে মূল্যবান করে তোলার চেষ্টা করে থাকে। সম্ভবত এ কারণেই জার্মান দার্শনিক আর্থার শোপেনহাওয়ার জাতীয় গর্বকে সবচেয়ে সস্তা গর্ব হিসেবে আখ্যায়িত করেছেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বে পরিচালিত ভারত আজ সেই মিথ্যা গর্বের ফাঁদে পড়েছে। উগ্র হিন্দু জাতীয়তাবাদ, কল্পিত সাংস্কৃতিক শ্রেষ্ঠত্ব এবং বিশ্বগুরু হবার মর্যাদা লাভের আরএসএসের স্বপ্নে বিভোর হয়ে পড়া নরেন্দ্র মোদী ভারতের মিডিয়া ও মধ্যবিত্ত শ্রেণীর অনৈতিক জোট ভারতকে সেই পথেই নিয়ে যাচ্ছে। এ ব্যাপারে এশিয়া টাইমসে ভারতীয় সাংবাদিক রবিকান্তের লেখা নিবন্ধের আলোকে বিস্তারিত থাকছে মোতালেব জামালের প্রতিবেদনে। ভুয়া গর্ব বা মিথ্যা অহংকার মানুষকে তার নিজের দোষ ত্রুটির ব্যাপারে অন্ধ করে রাখে। তাদের জাতি, গোত্র, গোষ্ঠী ও সংস্কৃতির ব্যাপারে প্রশ্নের মুখোমুখি হওয়ার ভয়ে তারা নিজেদের ভেতর থেকেই দুর্বল অবস্থানে থাকে। সময়ের পরিক্রমায় প্রকৃত অর্জন অনেক সময় মিথ্যা গর্ব ও অহংকারের অতলে হারিয়ে যায়। ইতিহাসে অসংখ্য প্রমাণ রয়েছে যে প্রকৃত অর্জন ছাড়া ধার করা অথবা প্রতীকী গর্ব ধীরে ধীরে ক্ষয় অথবা সংকটের দিকে নিয়ে যায়। অটোমান সাম্রাজ্য, সোভিয়েত ইউনিয়ন, জাপানি সাম্রাজ্য এবং নাৎসি জার্মানি তাদের অতীত গৌরব, জাতীয়তাবাদ অথবা আদর্শকে আঁকড়ে ধরে পড়ে থাকায় তাদের পতন হয়েছে। তারা অর্থনীতির দুরবস্থা ও দুর্নীতি নিয়ে উদাসীন ছিল এবং বিরোধী ও ভিন্ন মতের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করায় তাদের পতন অনিবার্য হয়ে গিয়েছিল। পাকিস্তানও একই পথ অনুসরণ করেছিল। তারা অর্থনৈতিক অগ্রগতি অর্জনের পথে না গিয়ে রাষ্ট্রীয়ভাবে ধর্মীয় পরিচিতি প্রতিষ্ঠা নিয়ে বেশি মাতামাতি করেছে। বিরোধী মতকে ইসলাম বিরোধী হিসেবে চিহ্নিত করে তাদেরকে দমন করার পথে হেঁটেছে দেশটির শাসকরা। তার পরিণতিতে আজ চরম অর্থনৈতিক সংকটে নিষ্পেষিত পাকিস্তানকে আইএমএফের সাহায্যের জন্য বারবার ধর্ণা দিতে হয়। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংকটও প্রবল হয়ে উঠেছে, কিন্তু তারপরও পাকিস্তান নিজেকে নৈতিক দিক দিয়ে শ্রেষ্ঠ দাবি করে থাকে। ভারতও আজ পাকিস্তানের মতো একই পথে হাঁটছে। নরেন্দ্র মোদীর ভারতের ক্ষমতায় আসাটা কোনো দুর্ঘটনাজনিত বিষয় ছিল না, বরং হিন্দু ধর্ম, বিশেষ করে পুরাণের ধ্যান ধারণা, মিডিয়া ও সাধারণ হিন্দুদের মনস্তত্ত্বকে সুপরিকল্পিতভাবে ব্যবহার করে উগ্র হিন্দুত্ববাদকে জাগিয়ে তোলার মাধ্যমে মোদীকে ক্ষমতায় আনা হয়। পুরাণে কোনো নির্দিষ্ট দেবতাকে প্রাধান্য দেওয়া হয় এবং প্রবল ধর্মীয় ও দার্শনিক চিন্তা এতে গুরুত্ব পায়। ধর্মীয় দার্শনিক চিন্তা ব্যবহার করা হয় 2014 সালে মোদীর প্রথম নির্বাচনের সময় ও পরবর্তী নির্বাচনগুলোতে। মোদীর 56 ইঞ্চি বুকের বাহাদুরির গল্প তার শক্তির প্রতীক হিসেবেই ব্যবহার করা হয়েছে। হিন্দুত্ববাদী সাধারণ ভোটারদের সামনে এটাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে যে কোনো বিশেষ বিষয়বস্তু নয়, বরং শক্তি ভারতের আগামী দিনের নেতৃত্বকে নির্ধারণ করবে। বহু জাতি, গোষ্ঠী ও ধর্মবর্ণের 140 কোটি মানুষের দেশ ভারতকে নেতৃত্ব দেয়া কোনো শক্তিশালী মানুষ বা স্ট্রংম্যানের কাজ নয়, বরং এক্ষেত্রে দরকার একজন কৌশলবিদের। মোদীর উত্থান ভারতীয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতার ভিত্তিকে ক্রমশ নষ্ট করার ও ক্ষয়ের দিকে এগিয়ে নিয়ে গেছে। পরিকল্পনা কমিশন স্থবির একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সরকারের সমালোচকদেরকে আখ্যা দেয়া হয়েছে দেশ ও জাতীয় স্বার্থবিরোধী হিসেবে। নির্বাহী বিভাগের হস্তক্ষেপের কারণে বিচার বিভাগের স্বাধীনতা হুমকির মুখে পড়েছে। পার্লামেন্টেরও একই অবস্থা। আজ ভারতের পার্লামেন্ট, বিচার বিভাগ ও সংবাদপত্রের মতো প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা হুমকির মুখে পড়েছে। ডেমোক্রেসি রিপোর্ট 2024-এ নির্বাচনী স্বৈরতন্ত্র দেশগুলোর তালিকাভুক্ত করা হয়েছে ভারতকে। 2019 সালে একটি জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছিল 10,000-এর বেশি মানুষকে।
মুসোলিনি থেকে শুরু করে পেরেন পর্যন্ত বিশ্বের সব ক্যারিসম্যাটিক নেতার মতো মোদির শাসন ব্যবস্থা নয়, বরং ন্যারেটিভ বা বয়ান নিয়ন্ত্রণকে সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। আর এখানেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দ্বিতীয় এম বা মিডিয়া। মোদির গত এক দশকের শাসনামলে ওয়াচডগের ভূমিকা পালনের পরিবর্তে ল্যাপডগ বা পোষা কুকুরে পরিণত হয়েছে ভারতের মিডিয়া। সত্যিকারের সাংবাদিকতা ক্ষমতাকে চ্যালেঞ্জ করে, কিন্তু মোদি ভারতের মিডিয়াকে সরকারের তল্পি বাহকে পরিণত করেছেন, আর সেটা করা হয়েছে অর্থের বিনিময়ে। 2014 থেকে 2022 সাল পর্যন্ত 8 বছরে প্রচারণা খাতে 6,491 কোটি রুপি ব্যয় করেছে মোদির বিজেপি সরকার। এর মাধ্যমে তারা ভারতের মিডিয়াকে সরকারের প্রোপাগান্ডা মেশিনে পরিণত করেছে। একসময় যে মিডিয়া ছিল ভারতের গণতন্ত্রের বিবেক, সেটাই আজ সরকারের কট্টর হিন্দু জাতীয়তাবাদ ও সাম্প্রদায়িকতাবাদের পক্ষে অপপ্রচারের মুখপাত্রে পরিণত হয়েছে। 2022 সালের এক আন্তর্জাতিক জরিপের খবরের প্রতি জনগণের আস্থার দিক থেকে ভারতের অবস্থান ছিল সর্বনিম্নে। ভারতের বর্তমান প্রজন্ম বেড়ে উঠছে মিথ্যা ও অপপ্রচারের ঢাকঢোল পেটানোর আবহের মধ্যে। তাদেরকে সত্য না জানিয়ে অনবরত মিথ্যা ও অপপ্রচার গেলানো হচ্ছে। সরকারের আজ্ঞাবহ হয়ে মিডিয়াই এটা করছে, অথচ 12,000 কৃষকের আত্মহত্যা, দেশে 7.8% বেকারত্ব এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকারকে ক্ষুণ্ণ করার ঘটনাগুলো মিডিয়ায় আসছে না। এগুলো চেপে যাওয়া হচ্ছে অথবা হিন্দু জাতীয়তাবাদী চেতনার রং মাখিয়ে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে নতুন প্রজন্মের সামনে। রঙিন চশমা পরে যেখানে দেশ শাসন করা হয়, সেখানে মূল বিষয়বস্তু যে প্রাধান্য পাবে না তা আর বলার অপেক্ষা রাখে না। ভারতকে পেছনের দিকে নিয়ে যাওয়ার 3 কারিগরের মধ্যে সবচেয়ে ট্র্যাজিক চরিত্র সম্ভবত তৃতীয় এম, অর্থাৎ মিডল ক্লাস বা মধ্যবিত্ত শ্রেণী। একসময় যারা উদার আশা আকাঙ্ক্ষার আলোকবর্তিকা বহনকারী হিসেবে বিবেচিত হতো, তারাই আজ বিবেক বিসর্জন দিয়ে হিন্দুত্ববাদী স্রোতে গা ভাসিয়ে দিয়ে আত্মতুষ্টিতে ভুগছে। তারাই 1990-এর দশকের উদারীকরণ নীতির সবচেয়ে বড় সুবিধাভোগী। তৎকালীন সরকারের এই নীতির কারণে 1991 থেকে 2011 সালের মধ্যে ভারতের প্রায় 27 কোটি মানুষ দারিদ্র্য সীমা থেকে বেরিয়ে আসে। বিপুল সংখ্যক মানুষকে দারিদ্র্য সীমার বাইরে নিয়ে আসার কৃতিত্ব মনমোহন সিং সরকারের। তার গৃহীত অর্থনৈতিক নীতির কারণেই এত বিপুল সংখ্যক মানুষ দ্রুত দারিদ্র্য সীমা থেকে বের হয়ে মধ্যবিত্ত শ্রেণীতে নাম লেখায়। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, এই শ্রেণীর লোকেরাই পরবর্তীতে তার বিরুদ্ধে কোমর বেঁধে মাঠে নেমেছিল সবার আগে। তারাই তাকে অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার বা দুর্ঘটনাবশত প্রধানমন্ত্রী ও সাইলেন্ট পিএম বা নীরব প্রধানমন্ত্রী বলে উপহাস করেছে। আজকের এই মধ্যবিত্ত শ্রেণীকে তাদের সেই আচরণের খেসারত ভালোভাবেই দিতে হচ্ছে। ব্যক্তি পর্যায়ের সর্বোচ্চ কর পরিশোধ করতে হচ্ছে তাদেরকেই, অথচ মৌলিক সরকারি সুযোগ সুবিধাগুলো তারা পাচ্ছে না। কিন্তু এসব নিয়ে এখন তারা কিছু বলারও সাহস পাচ্ছে না। 2011 সালে তারা দুর্নীতি বিরোধী মিছিল করলেও এখন ট্রেন দুর্ঘটনা, বিমান দুর্ঘটনা বা পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় তারা নীরব থাকছে। মিছিল তো দূরের কথা, টু শব্দটিও করছে না। আজ তারা নিজেদেরকে মোদী সরকারের তথাকথিত জাতীয় গৌরবের অংশ হিসেবে ভেবে আত্মতুষ্টিতে ভুগছে। মধ্যবিত্ত শ্রেণীর এই ভণ্ডামি ভারতকে নিয়ে যাচ্ছে পেছনের দিকে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, মেরুকরণকৃত নেতা, অনুগত মিডিয়া এবং বংশোদ্ভূত মধ্যবিত্ত শ্রেণী প্রায়শই অর্থনৈতিক জোট গড়ে তোলে। এই ধরনের জোট একটি জাতিকে পতন অথবা ধ্বংসের দিকে নিয়ে যায়। ভারত বর্তমানে এ ধরনের একটি অনৈতিক জোটের কবলে পড়েছে। মোদি তার ক্ষমতার দম্ভে বিভোর, মিডিয়া তার আত্মা বিক্রি করে দিয়েছে এবং মধ্যবিত্ত শ্রেণী আরাম আয়েশের জন্য তাদের নীতিকে বিসর্জন দিয়েছে। এই অর্থনৈতিক জোট ভারতকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।